ইরানে খামেনি যুগের অবসান, সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহতের খবর নিশ্চিত করল রাষ্ট্রীয় গণমাধ্যম। ৪০ দিনের শোক ঘোষণা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মৃত্যু ছাড়াল ২০০। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া। তেহরানের ওপর আগ্রাসনের নিন্দা তুরস্ক, স্পেন সহ বিভিন্ন দেশের। তেল আবিবকে পশ্চিমাদের সমর্থন। I condemn Iran's attacks today on partners across the region, many of which are not parties to this conflict. আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু খামেনির মৃত্যুর বিষয়টি জানিয়েছিলেন, যদিও তা নাকচ করে দিয়েছিল তেহরান। চলমান পাল্টাপাল্টি হামলায় ইরানে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরান। এভাবেই অঝোর কান্নায় ভেঙে পড়েন ইরানের গণমাধ্যমের সংবাদ উপস্থাপক। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের সংবাদ উপস্থাপন করছিলেন তিনি। শনিবার স্থানীয় সময় ভোরে ইরানের বিভিন্ন স্থানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। হামলায় ক্ষতিগ্রস্ত হয় সর্বোচ্চ ধর্মীয় নেতার কার্যালয়। আশঙ্কা করা হচ্ছিল হামলায় তিনি নিহত হয়েছেন। রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম খামেনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। খামেনির মৃত্যুতে দেশ জুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। ইরানের গণমাধ্যম নিশ্চিত করার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে কথা জানান। এ সময় মধ্যপ্রাচ্যের শান্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ইরানে বোমা হামলা চালিয়ে যাওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু বলেন, যতদিন নিরাপত্তা হুমকি থাকবে ততদিন যৌথভাবে হামলা চালিয়ে যাবেন তারা। হামলায় দুই পক্ষেরই বাড়ছে হতাহতের সংখ্যা। একদিনে ইরানের অন্তত ২৪টি প্রদেশে আক্রমণ চালানো হয়। নিহতের সংখ্যা দাঁড়ায় ২০০। সরকারি ও সামরিক স্থাপনার পাশাপাশি ২টি স্কুলেও হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। জবাবে ইসরায়েল, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের মার্কিন স্থাপনায় হামলা চালায় ইরান। এতে দুবাই ও বাহরাইনের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। পশ্চিম তীর, জেরুজালেম ও তেল আবিবের আকাশে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ইরানি ড্রোন প্রতিহত করতে দেখা যায়। দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করে ইসরায়েল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইরানের রাষ্ট্রদূত বলেন, চলমান পারমাণবিক আলোচনা চলাকালে হামলা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিনিধিরা দাবি করেন আলোচনা কার্যত শেষ পর্যায়ে পৌঁছেছিল এবং এগিয়ে নেওয়ার মতো কোনো ভিত্তি আর ছিল না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে আছেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। সরাসরি যাচ্ছি তার কাছে। আলিফ, আপনাকে স্বাগত। ধন্যবাদ মামুন। আরিফ, এখন পর্যন্ত সবশেষ কি তথ্য রয়েছে? যেহেতু খামেনি ছিল তাদের প্রথম টার্গেট, অর্থাৎ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে যৌথ আগ্রাসন, এই আগ্রাসনের মূল টার্গেট ছিল যে আয়াতুল্লাহ খামেনিকে উৎখাত করা। তো তার মৃত্যু তো নিশ্চিত করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানের। এখন তাহলে কি যুদ্ধ থামলো? মোটেও না মামুন, আপনার মাধ্যমে আমি দর্শকদের জানিয়ে রাখতে চাই, আসলে যুক্তরাষ্ট্র যেমনটি বলছিল যে খামেনিকে উৎখাত করা আসলে তাদের মূল লক্ষ্য, সেই জায়গায় খামেনির মৃত্যুর পরবর্তীতেই কিন্তু আসলে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের ৩০টি গুরুত্বপূর্ণ স্থাপনায় আসলে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো যেরকম রয়েছে, মিলিটারি ক্যাম্পগুলো রয়েছে এবং সবকিছু মিলিয়ে সামরিক স্থাপনা রয়েছে, সবকিছু মিলিয়ে বিভিন্ন দাপ্তরিক জায়গায় আসলে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ইসরায়েল হামলা চালিয়েছে। পাল্টা প্রতি উত্তরে আসলে ইরানের পক্ষ থেকেও জানানো হয়েছে তারাও আসলে খুব শক্তভাবে এর জবাব দেবে এবং সেই জায়গা থেকে আসলে যদি পাল্টা হামলা চলতে থাকে তাহলে তা আসলে বলার সুযোগ নেই। এই যে ৩০টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার কথা বললেন, এটি কি খামেনির মৃত্যুর পরে? মৃত্যুর পরবর্তী সময় আসলে এই হামলাটি চালানো
চালানো হয়েছে। অর্থাৎ যে ধারণা করা হচ্ছিল যে বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছিল যে আসলে খামেনির বিরুদ্ধে তাদের এই সংগ্রাম বা খামেনির বিরুদ্ধে এই হামলা, ইরানের রেজিম চেঞ্জ করাই তাদের মূল লক্ষ্য, জনগণের বিরুদ্ধে তাদের কোনো আক্রোশ নেই, এ ধরনের যে দাবিটি করা হচ্ছিল সেই দাবিটি আসলে ধোপে টেকছে না আসলে এই জায়গায়। কেননা খামেনির মৃত্যু পরবর্তীতে তাহলে আর হামলা চালানোর কোনো প্রয়োজনীয়তা ছিল না যুক্তরাষ্ট্রের পক্ষে, কিন্তু তারপরেও তারা হামলা চালিয়ে যাচ্ছে এবং আরও কঠোর কর্মসূচি, আরও কঠোরভাবে হামলা এবং আরও কঠোরভাবে ইরানের এই রেজিম তার পতন ঘটানোর জন্য যা যা করণীয় সেটি করার জন্য আসলে তারা সেই হুঁশিয়ারি এবং পাল্টা আক্রমণের দিকেই এগোচ্ছে। এবং পাল্টা আক্রমণ হিসেবে কিন্তু ইরানও হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে যে ইরানের পক্ষ থেকে হামলা চালানো হবে এবং শক্তভাবে জবাব দেওয়া হবে। এবং সেই জায়গায় আসলে ইরান পরবর্তীতে কি ধরনের পদক্ষেপ নেবে তার উপর আসলে নির্ভর করছে যে এই যে ইরান ইসরায়েলের মধ্যবর্তী যে সংঘাত সেটি আসলে কোন দিকে মোড় নেবে। এবং এই জায়গায় আয়াতুল্লাহ আলী খামেনি স্থলাভিষিক্ত কে হবেন সেই জায়গাটিতে একটি বড় প্রশ্ন থেকে যাচ্ছে। যেমনটি এর আগের দফায় তিনি তার উত্তরসূরি মনোনীত করে গিয়েছিলেন, এই দফায় কিন্তু আসলে সেই সুযোগ তিনি পাননি, কিন্তু ধারণা করা হচ্ছে তার সেই উত্তরসূরি নির্বাচনের যে প্রক্রিয়া কিংবা তাকে রুহুল্লাহ খামেনির পরবর্তীতে আয়াতুল্লাহ আলী খামেনিকে যেভাবে অধিষ্ঠিত করা হয়েছিল সেই পদ্ধতিতেই হয়তো তাদের যে পার্লামেন্টারি সিস্টেম কিংবা তাদের যে অ্যাসেম্বলি সিস্টেম সেই জায়গা থেকে হয়তো নতুন কাউকে অধিষ্ঠিত করা হবে খামেনির জায়গায় এবং পরবর্তীতে তার স্থলাভিষিক্ত হবেন। এবং এই জায়গায় কিন্তু আসলে গত প্রেক্ষাপটের থেকে এই জায়গাটি একটু ভিন্ন, কেননা গত প্রেক্ষাপটে যখন কিনা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলা চালানো হলো সেই জায়গায় ইরানি জাতীয়তাবাদ যেভাবে আসলে শক্তিশালী হয়ে দেখা দেয় সেটাই দেখা দিয়েছিল, কিন্তু এই জায়গায় আসলে এই পর্যায়ে এসে এই 9 মাসে ইরানের চিত্র কিন্তু অনেকখানি বদলে গেছে। কেননা আপনি জানেন গত ডিসেম্বরে আসলে যে ঘটনাটি ঘটেছিল, ইরানের জনগণের ভেতরে যে ক্ষোভ আক্রোশ সেই জায়গা থেকে একটি প্রতিবাদ কিংবা একটি বিক্ষোভের রূপ নিয়েছিল এবং সেই বিক্ষোভে কিন্তু আসলে ইরানের পক্ষ থেকে অনেককে আটক করা হয়েছিল, মৃত্যুদণ্ড কার্যকর করার হুমকি দেওয়া হয়েছিল, যদিও পরবর্তীতে বিভিন্ন বৈশ্বিক চাপে সেই মৃত্যুদণ্ড কার্যকরের ব্যাপারটি স্থগিত হয়ে যায় এবং পরবর্তীতে বিক্ষোভ দমনেও আসলে ইরান বেশ শক্তভাবেই বিক্ষোভটি দমন করে এবং সেই জায়গায় যে জনক আক্রোশ সেই জায়গাটি থেকে আসলে এই দফায় এসে আসলে ইরানের সেই জাতীয়তাবাদ কিছুটা ভঙ্গুর দশায় আসলে দেখা গেছে এবং সেই জায়গায় আসলে ইরানের মোটামুটি এই যে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়াটা বা শহীদ হওয়াটা এই জায়গা কিন্তু আসলে শক্তভাবে নাড়া দিয়েছে এবং তার পরবর্তীতে চিত্র কিন্তু আসলে পুরোপুরি ভিন্ন। এবং আমরা তো দেখছি যে মার্কিন সিনেটরদের মধ্যে থেকে অনেকে বলছেন যে এই হামলার বিরোধিতা করছেন তারা। এছাড়া শুধু মার্কিন সিনেটরই কিন্তু নয়, আসলে মার্কিন যে সাধারণ নাগরিক তারাও এর বিরুদ্ধে আচরণ করছে, তারাও ট্রাম্পের এই পদক্ষেপকে অনৈতিক পদক্ষেপ কিংবা আইনানুগ পদক্ষেপ নয়, বেআইনি পদক্ষেপ, এ ধরনের নানা কথাবার্তা বলছে। এবং পাশাপাশি কিন্তু শুধুমাত্র যে যুক্তরাষ্ট্রে এর প্রতিক্রিয়া নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে তা কিন্তু নয়, আসলে চীনের পক্ষ থেকে আসলে ইরানের সার্বভৌমত্ব রক্ষা এবং এই যে আয়াতুল্লাহ আলী খামেনির উপর হামলা, আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হওয়া কিংবা ইরানের উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় যে হামলা, এটিকে আসলে ইরানের সার্বভৌমত্ব দিকে আঙ্গুল তোলা কিংবা সার্বভৌমত্বের প্রশ্নে একটি নেতিবাচক দিক হিসেবে আসলে চীন একে উল্লেখ করছে এবং সেই জায়গায় আসলে সংঘাত বন্ধ করে উত্তেজনা প্রশমন করে দুই পক্ষকেই আলোচনা টেবিলে বসতে আবারও তারা আমন্ত্রণ জানাচ্ছে। আলিফ, আমাদের হাতে একটা প্রতিবেদন আছে, আমরা প্রতিবেদনটা দেখে আবারও ফিরবো আলোচনায়। ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির উত্তরসূরি হিসেবে সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্ব পালন করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ওয়াশিংটন তেহরান উত্তেজনায় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন পশ্চিমা শক্তির বিরুদ্ধে। স্থানীয় সময় শনিবার ইরানে চালানো ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ হামলায় খামেনি যুগের অবসান হয়েছে। স্থানীয় সময় শনিবার ইরানে তেহরানের উত্তরাঞ্চলের শেমিরান এলাকায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনের কাছে অন্তত 7টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বিস্ফোরণ ঘটে খামেনির কার্যালয়ের আশপাশেও। বিশ্লেষকদের ধারণা, ইরানি এবারে চালানো এই যৌথ হামলার মূল উদ্দেশ্য রাজনৈতিক পট পরিবর্তন, যার একমাত্র রাস্তা খামেনির মৃত্যু। আয়াতুল্লাহ আলী খামেনি 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির উত্তরসূরি হিসেবে তিনি রাষ্ট্র, সামরিক বাহিনী ও বিচার ব্যবস্থার উপর চূড়ান্ত কর্তৃত্ব ধরে রেখেছেন। তার শক্তির মূল ভিত্তি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, IRGC ও বাসিজ বাহিনীর আনুগত্য। পশ্চিমা নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ বিক্ষোভ ও কূটনৈতিক চাপ সবকিছুর মাঝেও তিনি যুক্তরাষ্ট্রকে প্রথম শত্রু আখ্যা দিয়ে কঠোর অবস্থান বজায় রেখেছেন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ প্রকাশ্যে বলেছেন খামেনি থাকতে পারেন না। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুও ইঙ্গিত
ইঙ্গিত দিয়েছেন তাকে হত্যা সংঘাতের ইতি টানতে পারে। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেও দাবি করেছিলেন খামেনির সহজ লক্ষ্যবস্তু, যদিও তাৎক্ষণিকভাবে হত্যা করা হবে না বলে মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক হামলার পর ট্রাম্প ইরানের নৌ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং ইরানিদের সরকার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। আল জাজিরার বিশ্লেষক আলী হাশেমের মতে, ইরানের রাজনৈতিক ব্যক্তিত্বদের লক্ষ্য করে এবার হামলা চালাচ্ছে নেতানিয়াহু ও ট্রাম্প প্রশাসন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আলিফ, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, একটা টার্গেট কিলিং অর্থাৎ এটি ছিল গতকাল যখন হামলাটি হয় তখন তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং তার মেয়ে, তার জামাত এবং নাতি তারাও তার সঙ্গে মারা গেছেন। তারাও কি সেখানে উপস্থিত ছিলেন নাকি তাদেরকে আলাদাভাবে অন্য কোথাও দেখুন, এই হত্যা করা জায়গায় হয়েছে? আসলে দুই ধরনের মতবাদ কিন্তু রয়েছে। একটি পক্ষ থেকে বলা হচ্ছে প্রথম দফাতেই আসলে আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হয়েছেন, অন্য জায়গায় বলা হচ্ছে যে আসলে পরবর্তীতে অন্য কোনো হামলার মাধ্যমে তাকে নিহত করা হয়েছে, শহীদ করা হয়েছে। এই জায়গায় তো স্বাভাবিকভাবে এই জায়গায় তাদের খামেনির এই সময়টাতে আসলে তার কার্যালয়ে তার মেয়ে, জামাতা, নাতি আসলে সবাই মিলে কোনো বৈঠক চলছিল কিনা এই ধরনের কথাবার্তা যেরকম আসছে যে বৈঠক চলছিল এবং পরবর্তীতে সেই প্রথম দফার যে হামলা, সেই হামলাতে আসলে তারা শহীদ হন, এই ধরনের মতবাদ রয়েছে। আবার ভিন্ন মত রয়েছে যে হয়তো ইসরায়েলি সেনাদের পক্ষ থেকে বা ইসরায়েলি সেনা কর্তৃক আসলে তাদেরকে ধরে নিয়ে গিয়ে বা অপহরণ করে কিংবা এক জায়গায় নিয়ে গিয়ে তারপর তাদেরকে মেরে ফেলা হয়েছে বা নিহত করা হয়েছে, এ ধরনের কথাও কিন্তু বলা হচ্ছে। কাজেই এই জায়গাটিতে আসলে এখনো আমি আপনার সঙ্গে কথা বলার ফাঁকে ফাঁকে প্রতি মুহূর্তে এর খবর দেখার চেষ্টা করছিলাম যে এ ব্যাপারে আসলে কোনো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আসলে কোনো তথ্য প্রকাশ করছে কিনা। আসলে তারাও এই ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করছে না যে আমরা দর্শকদেরকে জানাবো, এই ধরনের কোনো তথ্য গ্রহণযোগ্য কোনো 10 দিনের যে সময় বেঁধে দেওয়া হয়েছিল ইরানকে নমনীয় হতে, ডোনাল্ড ট্রাম্প যেটি বলেছিলেন, সেই 10 দিনের সময় শেষ হবার আগে 8 দিনের মাথায় হামলা হলো এবং খামেনিকে হত্যা করা হলো। সময় তো হাতে আরো 2 দিন বাকি ছিল। জি, অবশ্যই। দেখুন, এই জায়গাটিতে আসলে সেই শুরু থেকেই কিন্তু এই ইরানের পারমাণবিক যে শক্তিমত্তা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, এই সবকিছু নিয়ে যুক্তরাষ্ট্রের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু আসলে ধোঁয়াশাপূর্ণ শুরু থেকেই। সেই 9 মাস আগের প্রেক্ষাপট নিয়ে আমি বারবার কথা বলতে চাই, কেননা সেই জায়গায় আসলে যখন তারা প্রথম দফায় যখন হামলা চালালো, সেই জায়গায় যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিংবা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তাদের বক্তব্য ছিল সাংঘর্ষিক। একদিকে যেমন ডোনাল্ড ট্রাম্প বলে আসছিলেন ইরানের জনগণের এই যে রেজিম চেঞ্জ এটি তাদের লক্ষ্য, অন্যদিকে আবার জেডি ভ্যান্স বলছিলেন এটি তাদের লক্ষ্য নয়, পারমাণবিক শক্তি হরণ করাই আসলে তাদের লক্ষ্য। এই যে দ্বিমুখী যে মনোভাব আসলে যুক্তরাষ্ট্রের, এবং সেই মনোভাব থেকে কিন্তু আসলে এই জায়গায় কোনো সিদ্ধান্তে আসা যাচ্ছিল না আসলে ট্রাম্পের হামলার যে লক্ষ্য সেটি আসলে কি বা কেন, কতদূর পর্যন্ত আসলে হামলার লক্ষ্যের ব্যাপারে বলছিলেন। আমি একটু বলতে চাই, গতকাল প্রথম দিনের হামলাতেই আমরা এখন পর্যন্ত দেখছি যে মৃতের সংখ্যা 200 ছাড়িয়েছে। এই 200-র মধ্যে কিন্তু প্রায় 53 জন হচ্ছেন স্কুল শিক্ষার্থী এবং একটি স্কুলের উপর তারা বোমা বর্ষণ করেছেন এবং সেখানে শিক্ষার্থীরা নিহত হয়েছেন। তো আসলে এইটি শুরুতে যে প্রশ্ন দিয়ে আপনাকে আমি শুরু করেছিলাম যে এটি কি আসলে শেষ হলো খামেনি যুগের অবসানের মাধ্যমে? তারা কি এখানে নতুন সরকার বসাবে নাকি এখানে তারা কিভাবে এই রিজিমটা তারা পরিবর্তন করবে? এখন এই জায়গায় আসলে দুটি সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা দুটির জায়গা হলো, এক, এই জায়গায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার পক্ষ থেকে অ্যাসেম্বলি বসে আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত করা হবে নতুন কাউকে, এ ধরনের একটি সম্ভাবনা বা এ ধরনের একটি প্রক্রিয়া যেরকম তাদের হাতে রয়েছে, ঠিক একইভাবে আসলে আপনি জেনে থাকবেন ইরানের যে নির্বাসিত রাজপুত্র রেজা শাহ পাহলভি, তিনি যদি আসলে আবার ক্ষমতায় অধিষ্ঠিত হতে যান, তারও একটি সম্ভাবনা কিন্তু এখন প্রবল হয়ে উঠছে। কেননা বিক্ষোভের সময় আসলে এই খামেনির বিরুদ্ধে যে বিক্ষোভটি চলছিল জনগণের মধ্যে, জনসাধারণের মধ্যে, তারা কিন্তু আসলে একটি পক্ষ, একটি অংশ, তারা কিন্তু আসলে রেজা শাহ পাহলভির যে শাসন ব্যবস্থা সেটি ফিরে আনার চেষ্টা করছিলেন বা তার পক্ষে স্লোগান উঠছিল। তো সেই জায়গায় তারও একটি সম্ভাবনা রয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে। কেননা আমরা এর আগের সংবাদে যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম যে আসলে আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পরপরই রেজা শাহ পাহলভি তিনি কিন্তু তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছিলেন এবং সেই ধন্যবাদের পর তিনি বলেছিলেন আসলে ইরানের জনগণের নতুন স্বাধীনতা আজ তাদের হাতের মুঠোয়। অর্থাৎ এটি দিয়ে আসলে তিনি কি নির্দেশ করতে যাচ্ছিলেন সেটি খুবই স্পষ্ট। এই জায়গায় তিনি ক্ষমতায় আসা কিংবা তিনি ইরানের শাসনভার নেয়ার একটি সম্ভাবনা। একটি বিষয় সম্পর্কে একটু আগ্রহ জন্মাচ্ছে, তা হলো মাসুদ পেজেশকিয়ানের সর্বশেষ মন্তব্য সম্পর্কে জানা আছে কিনা আপনার এই ইস্যুতে? দেখুন, মাসুদ পেজেশকিয়ান কিংবা আব্বাস আরাকচি তারা কিন্তু সবশেষ যে মন্তব্য করেছিলেন, মাসুদ পেজেশকিয়ানের সরাসরি বক্তব্য আসলে পাওয়া যায়নি।
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি কিন্তু আসলে এই যে আপনি যে কথাটি কেবল বললেন যে 53 জন স্কুল শিক্ষার্থী অর্থাৎ স্কুলে যে হামলা চালানো এর কঠোর জবাব দেওয়ার কথা তিনি জানিয়েছিলেন। তবে তার পরবর্তী সময় আর তার কোনো বক্তব্য সামনে আসেনি এবং এই জায়গা থেকে বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন ধরনের ধোঁয়াশাপূর্ণ কথাবার্তাও কিন্তু আসছে। যেমন আমরা আজ যেরকম জানতে পারছি আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন এবং এর দাবি কিন্তু ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও আগেই করা হয়েছিল। ট্রাম্প যেমনটি দাবি করেছিলেন খামেনির মৃত্যুর বিভিন্ন লক্ষণ তারা তাদের কাছে প্রকাশ পেয়েছে এবং ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছিল, ইসরায়েলি সেনার বরাত দিয়ে বলা হচ্ছিল যে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু তারা অনেকটাই নিশ্চিত হয়েছেন। এর সাথে কিন্তু তারা মাসুদ পেজেশকিয়ানের কথাও বলছিলেন। মাসুদ পেজেশকিয়ানের মৃত্যুর একটি কথাও কিন্তু ইসরায়েলি গণমাধ্যমগুলোতে চাওর হয়েছিল। তবে সেটি আসলে পরবর্তীতে তার কোনো সত্যতা পাওয়া যায়নি কিংবা ইরানের পক্ষ থেকে সেটি নিশ্চিত করা হয়নি, যেমনটি আসলে আয়াতুল্লাহ আলী খামেনিটাও নিশ্চিত করা হচ্ছিল না। এবং সেই জায়গায় তাদের এই যে এতক্ষণ এত দীর্ঘ সময় ধরে তাদের কোনো মন্তব্য না আসা, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর সেটি নিয়ে কোনো মন্তব্য না আসা, এর সবকিছু মিলিয়ে আসলে একটি সামগ্রিকভাবে ধোঁয়াশাপূর্ণ অবস্থা সৃষ্টি হচ্ছে। যেমনটি আমি একটু আগে আপনাকে বলছিলাম যে এই যে আমরা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যে প্রতিনিয়ত যে হালনাগাদকৃত তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি সেই তথ্যের ভিত্তিতে কিন্তু আসলে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট নিদর্শন পাওয়া যাচ্ছে না আসলে পরবর্তীতে কি হতে যাচ্ছে। ছোট্ট একটা প্রশ্ন, বিশ্বের পরাশক্তিগুলোর অবস্থান কি এখন? অন্যান্য পরাশক্তিগুলোর অবস্থান নিয়ে যদি বলতে চাই, দেখুন ইরানের যে প্রক্সি নেটওয়ার্ক, সেই প্রক্সি নেটওয়ার্কের ইসলামী দেশগুলো বা মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমনটি সবসময় ইরানের পক্ষে অবস্থান নিয়ে কথা বলে থাকে, সেই জায়গা থেকে ইরান যেহেতু মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত করে ফেলেছে, তাদের দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে, সেই জায়গায় আসলে তারা কিন্তু একটু নেতিবাচক মনোভাবই তারা আসলে প্রকাশ করছে। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে দেশটির সরকারের বিপক্ষে নেমেছে তেহরানের সাধারণ মানুষ। ইরানের পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। অন্যদিকে খামেনি প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন যুক্তরাজ্য ও জার্মানিতে বসবাসকারী কয়েকশো ইরানি নাগরিক। স্থানীয় সময় শনিবার ভোরে ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। হামলার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করেন তেহরানের বাসিন্দারা। বিক্ষোভকারীরা ইরানের পতাকা ও প্লেকার্ড হাতে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন। আমি এখানে এসেছি আমেরিকা ও অপরাধী ইসরায়েলকে বোঝাতে যে তারা কিছুই করতে পারবে না। আমরা তাদের আরো কঠোর জবাব দেব। আমরা আমাদের নেতার পাশে আছি এবং কখনো দেশ ত্যাগ করব না। আপনারা দেখেছেন কোনো ডাক ছাড়াই মানুষ এখানে জড়ো হয়েছে এবং পতাকা উঁচু করে ধরেছে। যারা বিদেশে বসে আছে তারা আমাদের মরদেহের উপর দিয়েই কেবল এই পতাকায় পা রাখতে পারবে। এই বোমা ও ক্ষেপণাস্ত্র আমাদের প্রতিরোধ ভাঙতে পারবে না। আলোচনা এখন আর কোনো অর্থ বহন করে না। আমরা দুবার আলোচনা টেবিলে বসেছি আর শেষ ফল হয়েছে এই বিশ্বাসঘাতকতা ও ভণ্ডামি। সবই ছিল মিথ্যা। এদিকে ইরানের সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে যুক্তরাজ্যে বসবাসকারী কয়েকশো ইরানি নাগরিক। ইরানের লন্ডন দূতাবাসের সামনে পতাকা হাতে বিক্ষোভ করেন তারা। এ সময় খামেনি প্রশাসনের বিরুদ্ধেও স্লোগান দিতে দেখা যায় তাদের। নিজেদের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন জার্মানিতে বসবাসকারী ইরানি নাগরিকদের একটি অংশ। বার্লিনে তেহরান দূতাবাসের সামনে বিক্ষোভ করেন তারা। বলেন ইরানের পরিবর্তন কেবল জনগণের মাধ্যমেই সম্ভব। ইরানের স্বাধীনতা ও গণতন্ত্রের দাবিও জানান তারা। বরকতুল্লাহ, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ভিন্ন মতামত বিভিন্ন দেশের। ইউরোপীয় ও পশ্চিম অধিকাংশ দেশই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সিদ্ধান্তকে সমর্থন করছে। তাদের দাবি, ইরানের আগেই পারমাণবিক অস্ত্র ত্যাগ করা উচিত ছিল। এদিকে হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক ও স্পেন সহ বেশ কিছু দেশ। ইরান ইসরায়েল সংঘাতে বিভক্ত হয়ে পড়েছে বিশ্ব। কয়েকটি দেশ তেহরানের বিপক্ষে অংশ নিয়ে ট্রাম্প নেতানিয়াহুকে বাহবা জানাচ্ছে। অন্যদিকে আচমকা হামলার কড়া সমালোচনা করছে অনেকে। ইরানের ওপর আক্রমণের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেটজ বলেন, ইরানের জনগণের নিজের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার আছে। তার দাবি, জার্মানি আগেও ইরানকে পরমাণু কর্মসূচি স্থগিত ও সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দাবি করেন, অটোয়ার সামরিক পরিকল্পনায় জড়িত নয়, তবে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে ঠেকানোর মার্কিন প্রচেষ্টাকে সমর্থন করে। এমনকি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার পেছনে ইরানকে দায়ী করেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, ব্রিটিশ বাহিনী সমন্বিত প্রতিরক্ষামূলক পদক্ষেপে অংশ নিচ্ছে। তিনি ইরানকে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান। উত্তেজনা কমানো ও কূটনৈতিক প্রক্রিয়ায় ফেরায় জোর দেন। ইরানের শাসন ব্যবস্থা একেবারে ঘৃণ্য। তারা তাদের নিজেদের হাজার হাজার মানুষকে হত্যা করেছে, ভিন্ন মতকে নির্মমভাবে চূর্ণ করেছে এবং অঞ্চলকে অস্থিতিশীল করতে চেয়েছে। এমনকি যুক্তরাজ্যেও ইরানি শাসক ভিন্ন মতাবলম্বীদের এবং ইহুদি সম্প্রদায়ের জন্য
জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। Even in the United Kingdom. ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন হামলার বিষয়ে প্যারিসকে আগে জানানো হয়নি। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানান। একই সঙ্গে ইরানকে সদিচ্ছায় আলোচনায় ফেরার তাগিদ দেন। ইরানের পক্ষেও গড়ে উঠছে সমর্থন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তোলেন। একই সঙ্গে উপসাগরীয় দেশে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকেও অগ্রহণযোগ্য বলেন। আনকারা যুদ্ধবিরতি ও আলোচনায় ফেরার জন্য কূটনৈতিক উদ্যোগ বাড়াবে বলে জানান তিনি। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ট্রাম্প নেতানিয়াহু জোটের একতরফা সামরিক পদক্ষেপের সমালোচনা করেন, তবে ইরানি শাসন ব্যবস্থার কর্মকাণ্ডও প্রত্যাখ্যান করেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। বাণিজ্যিক জাহাজগুলোকে পরবর্তী নির্দেশনা পর্যন্ত নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে। এতে বিশ্বব্যাপী তেল সরবরাহে ব্যাঘাত সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। তেলের দাম আকাশ ছোঁয়া ও বৈশ্বিক মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন এভিয়েশন ও আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যেও এর প্রভাব পড়বে। বিশ্বের দৈনিক তেলের প্রায় 20% সরবরাহ হয় ইরানের হরমুজ প্রণালী দিয়ে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত দীর্ঘস্থায়ী হলে সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল $150 থেকে $200 পর্যন্ত ওঠার সম্ভাবনা আছে। এমন পরিস্থিতি 2026-এর বৈশ্বিক মুদ্রাস্ফীতি আরও তীব্র করতে পারে। বিশেষ করে উন্নয়নশীল অর্থনীতিতে খাদ্য ও জ্বালানির মূল্য আরও বাড়াতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো সহ বড় এয়ারলাইনগুলো এরই মধ্যে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার রুট পরিবর্তন শুরু করেছে। দীর্ঘমেয়াদে ফ্লাইট পথ পরিবর্তনের ফলে জ্বালানি ব্যয় বাড়বে এবং টিকিটের দাম বেড়ে যেতে পারে। এছাড়া আন্তর্জাতিক সংযোগ, কার্গো এবং ভ্রমণ শিল্পেও ব্যাঘাত তৈরি হবে। তেলের বাজারে মূল্যবৃদ্ধি শুধু জ্বালানি খাতকে প্রভাবিত করবে না, উৎপাদন খরচ, পরিবহন ব্যয় এবং খাদ্য মূল্যও বাড়াবে। আন্তর্জাতিক বাজারে ডলার ও অন্যান্য মুদ্রার অস্থিরতা তৈরি হতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর বিশ্ব এভিয়েশন খাতে সংকট তৈরি হয়েছে। যুদ্ধ এখন আর শুধু মাটিতে নয়, মধ্যপ্রাচ্যের আকাশও রূপ নিয়েছে অগ্নিকুণ্ডলিতে। একের পর এক দেশ আকাশসীমা বন্ধ ঘোষণা করায় স্থবির হয়ে পড়েছে কয়েকশো আন্তর্জাতিক রুট। ইরাক, ইরান ও জর্ডানের আকাশপথ পুরোপুরি বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার বিমানযাত্রী। তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। নিরাপত্তার খাতিরে উপসাগরীয় দেশগুলো তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে, যার প্রভাব পড়েছে বিশ্বজুড়ে হাজার হাজার বিমানযাত্রীর ওপর। সবার আগে নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক ফ্লাইট তেহরান সহ দেশটির অন্য কোনো বিমানবন্দরে নামতে বা উড়তে পারবে না। একই পথ অনুসরণ করেছে প্রতিবেশী দেশ ইরাক ও জর্ডান। নিরাপত্তার ঝুঁকির কারণে এই দুই দেশও তাদের আকাশপথ সাময়িকভাবে পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এছাড়া ইসরায়েল তাদের উত্তর ও কেন্দ্রীয় আকাশসীমায় যাত্রীবাহী বিমান চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এই যুদ্ধাবস্থায় সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করেছে মধ্যপ্রাচ্যের জায়ান্ট এয়ারলাইন্সগুলো। এমিরেটস, কাতার এয়ারওয়েজ এবং ইতিহাদ ইরান, ইরাক ও লেবাননগামী সব ফ্লাইট স্থগিত করেছে। এছাড়া লুফথানসা এবং এয়ার ফ্রান্সের মতো ইউরোপীয় এয়ারলাইন্সগুলো আগামী কয়েকদিনের জন্য এই অঞ্চলে তাদের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সগুলো মধ্যপ্রাচ্য অভিমুখী সরাসরি ফ্লাইটগুলো বাতিল করেছে। এদিকে যারা এখনো ফ্লাইট পরিচালনা করছে তারা দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে। এশিয়া থেকে ইউরোপগামী ফ্লাইটগুলো এখন ইরান ও ইরাকের আকাশপথ এড়িয়ে সৌদি আরব এবং মিশরের ওপর দিয়ে রুট পরিবর্তন করে চলাচল করছে। এতে ফ্লাইটের সময় অন্তত 2 থেকে 3 ঘন্টা বেড়ে গেছে এবং এয়ারলাইন্সগুলোর জ্বালানি খরচও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। শেখ সাদি মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পর্তুগালে ডানপন্থী সরকারের শ্রম আইনের সংস্কার প্রস্তাব বাতিল চেয়ে বিক্ষোভ। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি, রাস্তায় নেমেছেন প্রবাসী বাংলাদেশিরা। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তায় দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে ইরানে ট্রাম্পের সামরিক হামলাকে অবৈধ ও অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন
মার্কিন সিনেটর এডওয়ার্ড জে মার্কি। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। ইরানে সামরিক অভিযানের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তায় দেশটির সন্ত্রাস বিরোধী ও গোয়েন্দা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার এই নির্দেশনা জারি করা হয়। সম্ভাব্য যেকোনো হুমকি শনাক্ত ও প্রতিহত করতে কাউন্টার টেররিজম সহ গোয়েন্দা সংস্থাকে উচ্চ সতর্কতায় প্রস্তুত থাকতে আহ্বান জানান দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরো FBI এর পরিচালক ক্যাশ পাটেল। যেকোনো হুমকি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও প্রতিহত করতে ফেডারেল গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে কাজ করার কথা জানান হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানান সিক্রেট সার্ভিস কর্মকর্তারা। নাগরিক ও ভ্রমণকারীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বিভিন্ন রাজ্যের পুলিশ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সামরিক হামলাকে অবৈধ ও অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন সিনেটর এডওয়ার্ড জে মার্কি। এক বিবৃতিতে মার্কি বলেন, এ হামলা কংগ্রেস অনুমোদিত নয় এবং তা নাগরিকদের জন্য বিপদ বয়ে আনবে। এ হামলা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি এবং ওই অঞ্চলে থাকা মার্কিন সেনা ও বেসামরিক নাগরিকদের জন্য মারাত্মক হুমকি স্বরূপ বলে উল্লেখ করেন ৭৯ বছর বয়সী ডেমোক্র্যাট দলীয় সিনেটর এডওয়ার্ড জন মার্কি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং তেহরানের পাল্টা হামলার ঘটনায় বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ আর উৎকণ্ঠা। এরই মধ্যে মার্কিন নাগরিকরাও রয়েছে অজানা এক শঙ্কায়। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনার টেবিল থেকে সরাসরি যুদ্ধ শুরু করল ইসরায়েল। মাত্র ৯ মাসের মাথায় তেহরানে আবারও হামলা চালালো নেতানিয়াহু সরকার। ইরানের সরকার বিরোধী আন্দোলন সহ নানাভাবে ইরানের শাসক পরিবর্তনের চেষ্টা চালানোরও অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে। তা ব্যর্থ হলেও নতুন করে সংঘাত শুরু করল দেশ দুটি। ইরান ইসরায়েলের ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের বছর পার না হতেই আবারও হামলা শুরু করল নেতানিয়াহু সরকার। গেল বছরের ১৩ জুন অপারেশন রাইজিং লায়নে ইরানের পরমাণু স্থাপনা ও ড্রোন সক্ষমতাকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। যুক্তরাষ্ট্র সেই অভিযানে অংশ নেয়। সে সময় ইরানের ৩টি প্রধান পরমাণু কেন্দ্রে আঘাতের দাবি করে পেন্টাগন। ১২ দিনের সংঘাত শেষে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও পারস্পরিক অবিশ্বাস চরমে পৌঁছে যায়। সেই যুদ্ধ পরবর্তী উত্তেজনাই এবছরের সংকটের ভিত গড়ে দেয়। রিয়ালের পতন ও অর্থনৈতিক চাপের দোহাই দিয়ে ইরানের জনগণকে তেহরান সহ বড় শহরগুলোতে সরকার বিরোধী বিক্ষোভের মাধ্যমে উস্কানি দেওয়ারও অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে। শেষমেশ সেই আন্দোলন সরকার টলাতে ব্যর্থ হয়। অস্থিরতার মাঝেই ইরান ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ব্যালিস্টিক মিসাইল পুনর্গঠনের পথে হাঁটে বলে জানায় একাধিক গণমাধ্যম। এর মধ্যেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানায়, সমৃদ্ধকরণ কার্যক্রম আবারও ত্বরান্বিত করেছে ইরান, যা আঞ্চলিক নিরাপত্তা সমীকরণ আরও জটিল করে তোলে। এরপর ৬ ফেব্রুয়ারি ওমানের মধ্যস্থতায় জেনেভায় নতুন করে শুরু হয় ওয়াশিংটন তেহরান পরমাণু সংলাপ। ট্রাম্প শর্ত দেন শুধু পরমাণু নয়, ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং আঞ্চলিক যুদ্ধে মিত্র সংগঠনগুলোকে সমর্থনও বন্ধ করতে হবে। এর মধ্যেই চলে পাল্টাপাল্টি হুমকি। সবশেষ বৃহস্পতিবার জেনেভায় আবারও আলোচনা শুরু করে তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিরা। তবে আলোচনার মধ্যেই হামলা শুরু করল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার সকালে তেহরানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের সামনে বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস জানান, সম্ভাব্য হামলা ঠেকাতে তেহরানে হামলা চালিয়েছে তেল আবিব। নাদিম মারজান, সময় সংবাদ। দীর্ঘস্থায়ী পরিকল্পনা নয়, রাজনীতির মঞ্চের বেপরোয়াভাবেই ইরানে হামলায় উদ্বুদ্ধ করেছে যুক্তরাষ্ট্রকে। এমন তথ্য উঠে এসেছে রুশ গণমাধ্যম RTর একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে। এতে দাবি করা হয়, পর্যাপ্ত রসদের মজুদ ছাড়াই যুদ্ধ শুরু করা হয়েছে। আলোচনা ও শুল্ক আরোপ ব্যর্থ হওয়ায় এবং যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নিজের শক্ত অবস্থান প্রমাণ করতেই সামরিক হামলা বেছে নেন ট্রাম্প। স্থানীয় সময় শনিবার ইরানে হামলার ঠিক আগে পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা চলছিল সূক্ষ্ম পর্যায়ে। কয়েকটি কারিগরি বিষয়ে সমঝোতার আভাস ছিল, কূটনৈতিক আলোচনার পথও ছিল খোলা। এর মধ্যেই আচমকা এই হামলা ভেস্তে দিয়েছে সমঝোতা চুক্তির সব সম্ভাবনা। বিশ্লেষকদের ধারণা, কৌশলের পরিবর্তে এই যুদ্ধের বড় পরিচালক শক্তি হয়ে উঠেছে ওয়াশিংটন ও তেল আবিবের মরিয়া ভাব।
মার্কিন গণমাধ্যমে ফাঁস হওয়া তথ্য বলছে দীর্ঘস্থায়ী বিমান অভিযান চালানোর মতো পর্যাপ্ত রসদ পেন্টাগনের হাতে নেই। কিছু কর্মকর্তা বলেন 7 থেকে 10 দিনের বেশি জোরালো হামলা চালানো কঠিন। অর্থাৎ এই আক্রমণের পরিকল্পনা ছিল সীমিত সময়ের জন্য, যার উদ্দেশ্য ইরানের সরকারকে দুর্বল করে দ্রুত চাপ তৈরি করা। সাম্প্রতিক মাসগুলোতে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ, কূটনৈতিক বিচ্ছিন্নতা ও অভ্যন্তরীণ অস্থিরতা তৈরির চেষ্টা সব পদ্ধতি ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। তথাকথিত রঙিন বিপ্লব মডেলও কার্যকর হয়নি। বিকল্প নেতৃত্ব গড়ে তোলার চেষ্টাও ব্যর্থ হয়েছে। বিশ্লেষকদের দাবি, আচমকা এই হামলা প্রমাণ করে ইরানকে টলাতে সব ধরনের কৌশল শেষ হয়ে গিয়েছিল। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও এই হামলার পেছনে চালিকা শক্তি হিসেবে কাজ করছে। ট্রাম্প প্রশাসন ইরান ইস্যুতে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল। এ অবস্থায় আসন্ন মার্কিন সরকারের মধ্যবর্তী নির্বাচনের আগে আলোচনা থেকে পিছু হটা রাজনৈতিকভাবে ক্ষতিকর হতে পারত। ফলে সীমিত সক্ষমতা জেনেও সামরিক ঝুঁকি নিয়েছে যুক্তরাষ্ট্র। এটি শক্তির প্রদর্শনের চেয়ে রাজনৈতিক বাধ্যবাধকতার প্রতিক্রিয়া বেশি প্রতীয়মান হয় বলে উঠে এসেছে রুশ গণমাধ্যম আরটির বিশ্লেষণধর্মী প্রতিবেদনে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। দক্ষিণ কোরিয়ায় স্বাধীনতা আন্দোলন দিবস আজ উদযাপনে দেশ জুড়ে নানা আয়োজন। দিবসের নাম পরিবর্তনের দাবি শিক্ষাবিদ ও নাগরিক সমাজের। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে বিরাজ করছে তীব্র উত্তেজনা। বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কুয়েত থেকে সেখানকার বিস্তারিত জানিয়েছেন মঈন সুমন। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র মিলে একটি যে অস্থিরতা বিরাজ করছে, তাদের এই অস্থিরতার ভয়াবহ অবস্থা কিন্তু বর্তমানে মধ্যপ্রাচ্যের উপর পড়েছে। আজ কুয়েত সময় প্রায় 10টা কি 11টার দিকে, অর্থাৎ স্থানীয় সময় জোহর নামে যে আগ মুহূর্তে কুয়েতের আকাশে অনেকগুলি মিসাইল দেখা যায়। মিসাইল আকাশে দেখার পর থেকে কিন্তু কুয়েতের আকাশের সীমা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এতে কিন্তু যেখানে যে প্রবাসীরা আছেন বা বিভিন্ন দেশের নাগরিকরা এখানে আছেন, তারা কিন্তু একটা আতঙ্কিত হয়ে পড়েছেন। যতটুকু আমরা বিভিন্ন জায়গাতে যে খবর পেয়েছি, এই আতঙ্কিতর ফল কিন্তু বিভিন্ন মার্কেটে যে পড়েছেন। কারণ এখানে যে এখন আমি কয়েক জায়গাতে কথা বলে জানতে পেরেছি, বিভিন্ন মার্কেটে নাকি পানির সংকট দেখা দিয়েছে বা বিভিন্ন তারা খাদ্য দ্রব্য নিত্য প্রয়োজন পণ্যগুলি তারা যথেষ্ট পরিমাণে নেওয়ার জন্য, মজুত করার জন্য তারা বিভিন্ন মার্কেটে খুব ভিড় জমাচ্ছেন। তবে কুয়েত সরকার সবাইকে আতঙ্কিত না হওয়ার জন্য বলেছেন এবং কুয়েতে গ্যাস, বিদ্যুৎ সব ধরনের সব খাদ্য পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে, তারা কাউকে মজুত করতে না করেছেন। এছাড়া আরেকটি নির্দেশনা দিয়েছেন, যদি কোনো ধরনের এরকম হঠাৎ করে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে যেহেতু নিরাপদ স্থানে থাকে বা যে আন্ডারগ্রাউন্ড অথবা এই যে বিভিন্ন বিল্ডিংয়ে যদি কোনো গ্যাস বা দাতব্য পদার্থ থাকে, এগুলি থেকে দূরে থাকার জন্য নির্দেশনা দিয়েছেন। এই ছিল কুয়েত থেকে সর্বশেষ। মঈন সুমন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। আফগানিস্তান পাকিস্তান চলছে পাল্টাপাল্টি হামলা। তালেবানের সামরিক চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসলামাবাদ। অন্যদিকে পাকিস্তানের সেনা ক্যাম্পে ড্রোন ছোড়ে কাবুল। ইসলামাবাদের দাবি, অভিযানে এখন পর্যন্ত 330 জন তালেবান সদস্য নিহত হয়েছেন, আহত 500-র বেশি। আফগানিস্তানের বিভিন্ন শহরে পাকিস্তানের বিমান হামলার পর সংলাপের প্রস্তাব দিয়েছে তালেবান প্রশাসন। এদিকে পাকিস্তানের হামলাকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র, তবে দুদেশের সংঘাতে ট্রাম্প হস্তক্ষেপ করবেন না বলে জানিয়েছেন। দীর্ঘ কয়েক মাসের চাপা উত্তেজনার পর একদিন ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান আফগানিস্তান। শুক্রবার সকাল থেকে একে অপরের বিরুদ্ধে বিমান ও ড্রোন হামলা এবং স্থল অভিযানের দাবি তুলছে দুই পক্ষই। হতাহতের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি তথ্য দিচ্ছে ইসলামাবাদ ও কাবুল। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র জানান, তাদের অভিযানে আফগান বাহিনীর বহু সেনা হতাহত হয়েছে। এছাড়া আফগানিস্তানের 89টি সেনা চৌকি এবং 135টি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে। দেশটির 29টি স্থানে হামলা চালানোর দাবি করেছে শাহবাজ প্রশাসন। অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকারের একজন মুখপাত্র দাবি করেন, তাদের হামলায় বেশ কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন, 19টি সেনা চৌকিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি স্বীকার করেন, পাকিস্তানের হামলায় কয়েকজন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া আফগানিস্তানের নানগারহার প্রদেশে বেশ কয়েকজন বেসামরিক হতাহত হয়েছেন। বিভিন্ন শহরে পাকিস্তানের বিমান হামলার পর সংলাপের প্রস্তাব দিয়েছে তালেবান প্রশাসন।
জাতিসংঘ সতর্ক করেছে, সংঘাত দীর্ঘায়িত হলে আফগানিস্তানের মানবিক সংকট আরও ভয়াবহ হতে পারে। ইরান ও ইউরোপীয় ইউনিয়ন তাৎক্ষণিক উত্তেজনা প্রশমন করে সংলাপ শুরুর তাগিদ দিয়েছে। যুক্তরাষ্ট্র পাকিস্তানের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানালেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা বলেছে। ইসলামাবাদের হামলাকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাদিম মারজান, সময় সংবাদ। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী আফগানিস্তান ও পাকিস্তানে চলছে সরাসরি সংঘাত, আর তাই প্রশ্ন উঠেছে উভয় দেশের সামরিক সক্ষমতা নিয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে জনবল, বাজেট, বিমান ও নৌ সক্ষমতায় এগিয়ে আছে ইসলামাবাদ। তবে প্রচলিত যুদ্ধে পাল্লা দেওয়ার অবস্থায় নেই কাবুল। 2026 সালের বৈশ্বিক সামরিক সূচকে যেখানে আফগানিস্তানের অবস্থান 121তম, সেখানে পাকিস্তান 14তম। শক্তিমানের সূচকে পাকিস্তানের স্কোর উল্লেখযোগ্যভাবে কম, যা তুলনামূলকভাবে বেশি সামরিক সক্ষমতার ইঙ্গিত দেয়। অর্থাৎ সামরিক কাঠামো, আধুনিকায়ন ও প্রস্তুতিতে ইসলামাবাদ বহুধাপ এগিয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে দুই দেশের জনবলেও ব্যবধান বেশ বড়। পাকিস্তানের সক্রিয় সেনা প্রায় 6,60,000, রিজার্ভ 5.5 লাখ এবং আধা সামরিক বাহিনী প্রায় 5 লাখ। বিপরীতে আফগানিস্তানের সক্রিয় সদস্য প্রায় 75,000 এবং রিজার্ভ বাহিনী নেই। বার্ষিক সামরিক বয়সে পৌঁছানো জনসংখ্যাতেও পাকিস্তান কয়েক গুণ এগিয়ে। আকাশ ও স্থল সক্ষমতায় ব্যবধান আরও প্রকট। পাকিস্তানের প্রায় 1,400 সামরিক বিমান, 331টি ফাইটার জেট, 2,677টি ট্যাঙ্ক এবং শত শত আর্টিলারি ও রকেট সিস্টেম রয়েছে। সেখানে আফগানিস্তানের নেই কোনো ফাইটার জেট, ট্যাঙ্ক কিংবা ভারী আর্টিলারি বিমানের সংখ্যাও হাতে গোনা। তাই প্রচলিত যুদ্ধে আকাশ নিয়ন্ত্রণ ও সাঁজোয়া শক্তিতে ইসলামাবাদের প্রাধান্য সুস্পষ্ট। এদিকে আফগানিস্তান স্থলবেষ্টিত হওয়ায় কোনো নৌবাহিনীও নেই। পাকিস্তানের আছে সাবমেরিন, ফ্রিগেট, টহল জাহাজ সহ 120টির বেশি নৌসম্পদ এবং 1046 কিলোমিটার উপকূল রেখা। পাশাপাশি প্রতিরক্ষা বাজেটেও বড় ফারাক আছে তাদের। আফগানিস্তানের $145 মিলিয়ন বিপরীতে পাকিস্তানের ব্যয় $9 বিলিয়ন বেশি। নাদিম মারজান, সময় সংবাদ। ডানপন্থী সরকারের শ্রম আইনের সংস্কার প্রস্তাব বা লেবার প্যাকেজ বাতিল চেয়ে শনিবার বিক্ষোভ র্যালি করেছেন পর্তুগালের হাজারো শ্রমজীবী। ব্যাপক আন্দোলনের মুখেও কর্মজীবীদের নানা অধিকার খর্ব করা এই প্রস্তাব বাতিল না করার নিন্দা জানান বিক্ষোভকারীরা। বিক্ষোভে অংশ নেন দেশটিতে বিভিন্ন খাতে কাজ করা প্রবাসী বাংলাদেশিরাও। দাবি আদায় না হলে সামনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। প্রস্তাবিত লেবার প্যাকেজ বাতিল চেয়ে এরই মধ্যে বেশ কয়েকটি বড় বিক্ষোভ ও দেশটির ইতিহাসের অন্যতম বড় সাধারণ ধর্মঘট পালন করেছেন শ্রমজীবীরা। দেখছেন আন্তর্জাতিক সময়। বলিভিয়ায় অবতরণের সময় সামরিক কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত 20 জন নিহত হয়েছে, আহত 30 জনের বেশি। কর্তৃপক্ষ জানায় সান্তাক্রুজ থেকে আসা বিমানটি এল আলতো বিমানবন্দরে নামার সময় রানওয়ে থেকে ছিটকে মহাসড়কে যানবাহনের ওপর আছড়ে পড়ে। এ সময় উড়োজাহাজে থাকা নতুন ব্যাংক নোট ছড়িয়ে পড়ে। দেখা যায় বিশৃঙ্খল পরিস্থিতি। নোট সংগ্রহ করা জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। দুর্ঘটনার পর বন্ধ রাখা হয়েছে বিমানবন্দর, চলছে তদন্ত কার্যক্রম। স্থানীয় সময় শুক্রবার বলিভিয়ান এয়ারফোর্সের হারকিউলিস C-130 বিমান আলতো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে ব্যস্ত সড়কে। বেশ কয়েকটি যানবাহনের উপর আছড়ে পড়ায় হতাহত হন অনেকে। কর্তৃপক্ষ জানায় বিমানটি কেন্দ্রীয় ব্যাংকের নতুন ব্যাংক নোট বহন করছিল। দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা জানায় উড়োজাহাজটি সান্তাক্রুজ থেকে উড্ডয়ন করেছিল। রাজধানী লা পাজের কাছের এল আলতো বিমানবন্দরে নামার সময় প্রতিকূল আবহাওয়ার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল ও পুলিশ। হতাহতদের উদ্ধারে চলছে অভিযান। আমরা একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার পর মানুষদের সাহায্য করছি, এলাকা ভাগ করে কাজ করছি যাতে নিহতদের মরদেহ উদ্ধার করা যায়, বিশেষ করে যারা গাড়ির মধ্যে আটকে আছে। এখানে বেশ কজন মানুষ রয়েছেন। আমার বোন আমাকে বলেছে যে বিমান বিধ্বস্ত হওয়ার সময় সে গাড়ির মধ্যে ছিল। বিমানের চাকা গাড়ির ওপর পড়ে এবং চাকার আঘাতে তার মাথায় চোট লেগেছে, তাই আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।
দুর্ঘটনার পর বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষের চারপাশে ছড়িয়ে থাকা নোট সংগ্রহে সেখানে ভিড় করেন অনেকে। দেখা দেয় বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করা হয় তাদের। এ সময় ধস্তাধস্তির ঘটনাও ঘটে। আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে সাধারণ জনতা। এদিকে দুর্ঘটনার পর বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বলিভিয়ান এয়ারফোর্সের কমান্ডার জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তার আশ্বাস দিয়েছে দেশটির সরকার। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে 1 মার্চ একটি গৌরবময় ও তাৎপর্যপূর্ণ দিন। 1919 সালের এই দিনে জাপানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সমগ্র কোরিয়া জুড়ে যে গণ আন্দোলনের সূচনা হয় তা ইতিহাসে সামিল জল বা স্বাধীনতা আন্দোলন দিবস হিসেবে জাতীয়ভাবে উদযাপন করে থাকে দেশটি। এদিকে দক্ষিণ কোরিয়ার 107তম সামিল জল উপলক্ষে জাতীয় দিবসটির নাম পরিবর্তন করে জোর দাবি জানান দেশটির শিক্ষাবিদ ও নাগরিক সমাজ। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। 1910 সালে কোরিয়া দখলে নেয় জাপান। রাজনৈতিক দমনপীড়ন, ভাষা ও সংস্কৃতির উপর বিধিনিষেধ এবং অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে জনগণের ক্ষোভ ক্রমেই তীব্র হয়ে ওঠে। দীর্ঘ 9 বছরের শাসন ব্যবস্থায় কঠোর পরিস্থিতি দেয়ালে পিঠ ঠেকে যায় কোরীয়দের। অবশেষে 1919 সালের 1 মার্চ রাজধানী সিউলে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয়। এরপর সারা দেশে লাখো মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেন। এই আন্দোলনে নিহত হন হাজারো মানুষ, গ্রেফতার হন অনেকেই। তারপর এই আন্দোলন কোরিয়ার স্বাধীনতার সংগ্রামকে নতুন গতি এনে দেয়। কোরীয়দের কণ্ঠে প্রতিধ্বনিত হয়, দেহান স্বাধীনতা দীর্ঘজীবী হোক। দক্ষিণ কোরিয়ায় প্রতি বছর 1 মার্চ দিবসটিতে জাতীয় ছুটি পালিত হয়। দেশটির 5টি জাতীয় দিবসের মধ্যে এটি অন্যতম। সরকারি ভবন ও সাধারণ মানুষের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উড়ানো মানে আমাদের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম এবং জাতীয় চেতনার প্রতি সম্মান প্রদর্শন। আমি বিশ্বাস করি আমাদের সব নাগরিক একসঙ্গে এই উদ্যোগে অংশ নিয়ে শহর জুড়ে দেশপ্রেমের অনন্য দৃশ্য সৃষ্টি করবেন। এদিকে সামিল জলের নাম পরিবর্তনের দাবি নতুন করে জোরালো হয়ে উঠেছে। শিক্ষাবিদ ও নাগরিক সংগঠনগুলোর মতে কেবল দিবস ভিত্তিক উদ্যোগ ঐতিহাসিক তাৎপর্য পুরোপুরি প্রকাশ করতে পারে না। দক্ষিণ কোরিয়ার 5টি জাতীয় দিবসের মধ্যে একমাত্র সামিল জলই শুধু তারিখ দিয়ে পরিচিত। সামিল জলকে শুধু একটি সংখ্যার মাধ্যমে পরিচিত না করে দিনটির প্রকৃত অর্থ ও চেতনাকে স্পষ্টভাবে তুলে ধরতে এটিকে স্বাধীনতা ঘোষণা দিবস নামে অভিহিত করার প্রয়োজন বলে মনে করি। এই বিতর্ক কেবল নাম পরিবর্তনের প্রশ্ন নয়, এটি কোরিয়ার ইতিহাস চর্চা, জাতীয় পরিচয় ও স্বাধীনতার মূল্যবোধকে নতুনভাবে পুনর্বিবেচনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সামিল জল যা 3য় মাসের প্রথম দিনকে নির্দেশ করে। কোরীয়রা এই দিনে ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শনে যান এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানান। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার দল ও সামরিক কর্মকর্তাদের জন্য নতুন স্নাইপার রাইফেল উপহার দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA জানায়, শুক্রবার পার্টির সদর দফতরে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে নতুন প্রজন্মের রাইফেল বিতরণ করেন কিম জং উন। পার্টির নবম কংগ্রেস উদযাপনের অংশ হিসেবে এগুলোকে আস্থার প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিমের বোন কিম ইয়োজং। বিশেষ নজর কাড়ে কিমের মেয়ে জুএ এর অংশগ্রহণ। বিশ্লেষকদের মতে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তাকে প্রস্তুত করার ইঙ্গিত এটি। দেশটির গোয়েন্দা সংস্থা মনে করছে তার এই প্রকাশ্য ভূমিকা এরই মধ্যে নীতি নির্ধারণে প্রভাব ফেলতে শুরু করেছে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে যোগাযোগের বিষয়ে সাক্ষ্য দিতে প্রতিনিধি পরিষদের কমিটির সামনে হাজির হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। যুক্তরাষ্ট্রের হাউস ওভারসাইট অ্যান্ড গভর্নমেন্ট রিফর্ম কমিটির সামনে সাক্ষ্য দেন তিনি। কমিটির সামনে প্রশ্নোত্তর পর্বে ক্লিন্টন জানান, তিনি ভুল কিছুই করেননি। জেফ্রি যে অপরাধগুলো করেছেন সে সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। ক্লিন্টনের বিবৃতিতে আরও বলা হয়, অ্যাপস্টেইনের সঙ্গে তার পরিচয় কয়েক বছর আগে শেষ হয়েছিল। এর আগে তার স্ত্রী হিলারি ক্লিন্টনও সাক্ষ্য দিতে কমিটির মুখোমুখি হন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ক্লিন্টন বলেন, অ্যাপস্টেইনের সঙ্গে তার স্ত্রীর কোনো সম্পর্ক নেই। আবগারি দুর্নীতি মামলায় বেকসুর খালাস পেয়েছেন ভারতের দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
একই রায়ে মুক্তি পেয়েছেন সাবেক উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াও। আদালত জানিয়েছেন, দুর্নীতি ও চক্রান্তের বিশ্বাসযোগ্য প্রমাণ হাজির করতে পারেনি সিবিআই। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক জানান, সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন সিবিআই অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। ফলে অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া সহ মোট 23 জনকে খালাস দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইরানে খামেনি যুগের অবসান, সর্বোচ্চ নেতা নিহতের খবর নিশ্চিত করল গণমাধ্যম। 40 দিনের শোক ঘোষণা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মৃত্যু ছাড়ালো 200। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া। তেহরানের উপর আগ্রাসনের নিন্দা। তুরস্ক, স্পেন সহ বিভিন্ন দেশের তেল আবিবকে পশ্চিমাদের সমর্থন। এবং পর্তুগালে ডানপন্থী সরকারের শ্রম আইনের সংস্কার প্রস্তাব বাতিল চেয়ে বিক্ষোভ। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। রাস্তায় নেমেছেন প্রবাসী বাংলাদেশিরাও। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ মামুন। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।